ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে রাজধানীতে সমর্থকদের অবস্থান কর্মসূচি, কাল দেয়া হবে রিটের আদেশ। হাইকোর্ট রায় দিয়েছেন ইশরাকের পক্ষে, আমরা চাচ্ছি নগরবাসী ইশরাককে মেয়র হিসেবে চাই। আমরা যতদিন পর্যন্ত ইশরাকের শপথকরণ না হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। সিএসির পদত্যাগ সহ ইসি পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভ। নির্বাচন কমিশনের নিবন্ধন চায় ৬৫টি নতুন দল, ইসির শর্ত পূরণে ব্যর্থ অন্তত ৫০ দল, অনেক কেটে নেই দলীয় কার্যালয়। ১/৩ জেলা থাকতে হবে, কমিটি থাকতে হবে, কার্যালয় থাকতে হবে, একটা কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে এবং রাজনৈতিক দলের নামে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। ২ নম্বর খ ধারাতে আছে যে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনার যে 5% ভোট যদি পায় দলীয় প্রতীক দিয়ে সেই তাকে নিবন্ধন দেবে। আমি তো এই ক্যাটাগরিতে গেছি, 5% ক্যাটাগরিতে। সংস্কার অধ্যাদেশ বাতিল ও এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ৫ দফা কর্মসূচি। ভারতের ছত্তিশগড়ের নিরাপত্তা বাহিনীর সাথে ৫০ ঘণ্টা গোলাগুলিতে ২৬ মাওবাদী বিদ্রোহী নিহত। স্বাগত সংবাদ সংযোগে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার পুরো খবর। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা ৭ম দিনের মতো আন্দোলন করছেন তার সমর্থকেরা। রাজধানীর কাকরাইল ও মৎস্য ভবনের অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। সেখানে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ সমাবেশ করছেন ইশরাকের সমর্থকেরা। ইশরাকের সমর্থনের বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। বিক্ষোভকারীরা জানান, নগর ভবনের জায়গা সংকটের কারণে তারা সেখানে অবস্থান নিয়ে আন্দোলন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে নগরীর বিভিন্ন স্পটে তারা এই আন্দোলন করবেন। এছাড়া আজকের মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, ইশরাকের শপথ নেওয়া নিয়ে গড়িমসি করছে স্থানীয় সরকার উপদেষ্টা। নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও শপথ না পড়ানোয় ক্ষোভ জানিয়েছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। কিছু দেখা যাচ্ছে না। এই সরকার যতক্ষণ পর্যন্ত আমাদের ইশরাকের বিরুদ্ধে ষড়যন্ত্র পরিহার না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের রাজপথে অবস্থান থাকবে। হাইকোর্ট রায় দিয়েছেন ইশরাকের পক্ষে, আমরা চাচ্ছি নগরবাসী ইশরাককে মেয়র হিসেবে চাই। আমরা যতদিন পর্যন্ত ইশরাকের শপথকরণ না হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। নগর ভবনে আমাদের ইশরাক হোসেন যাতে শপথ নিতে পারে সেই জন্য আমাদের এই আন্দোলন। ইশরাক সাহেবকে কোর্টে থেকে রায় হওয়ার পরও কেন তারা গড়িমিশি করছে, কেন বাস্তবায়ন করতেছে না? ইশরাক সাহেবকে মেয়র হিসাবে আমরা ঢাকাবাসী, আমরা রাজপথে যতক্ষণ পর্যন্ত তারা দাবি না আদায়, আমাদের দাবি না আদায় হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথেই থাকবো ইনশাআল্লাহ। তার মেয়র ফিরিয়ে দেওয়ার জন্য ঢাকাবাসীর উদ্দেশ্যে আমরা সবাই এসে, আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের লোক সবাই ঐক্যবদ্ধভাবে এখানে এসেছি। দর্শক, এই খবরের বিস্তারিত নিয়ে মৎস্য ভবনের এক প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরাদ ইবনে মালিক। ফরাদ, বিক্ষোভ কর্মসূচি সর্বশেষ কি খবর আপনার কাছে এই মুহূর্তে আছে? বিক্ষোভ কর্মসূচিটি এখন অবস্থান করছে কাকরাইল, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের পাশে কাকরাইল মোড় রয়েছে মসজিদের সামনে, এই জায়গাটাতে। একটু পেছন থেকে একটু দেখাই যে এই অবস্থা এখানে বিরাজ করছে। তারা এখানে অবস্থান নিয়েছে সকাল থেকে, তারা মৎস্য ভবনের সামনে এসে অবস্থান নিয়েছিল। তাদের দাবি ছিল যে নগর ভবনের সামনে এত জনসাধারণের আসলে স্থান সংকুলন না হতে তারা মৎস্য ভবনের সামনে আসে। মৎস্য ভবন থেকে একটা অংশ যমুনার সামনে চলে আসে এবং যমুনার সামনে এসে আরও অনেকে এসে যমুনার সামনে এসে অবস্থান কর্মসূচি পালন করে। পুলিশ আমাদেরকে জানিয়েছে যে তারা এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা তারা দেখছেন না। শান্তিপূর্ণভাবে ইশরাক হোসেনের সমর্থক যারা রয়েছেন তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। আর ইশরাক হোসেনের সমর্থকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ বাক্য পাঠ না করানো পর্যন্ত এই রাজপথ তারা ছেড়ে যাচ্ছেন না। তারা তাদের অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে যেভাবেই হোক তারা ইশরাক হোসেনকে তাদের দাবি দেওয়া অনুযায়ী ইশরাক হোসেনকে তারা শপথ বাক্য পাঠ করিয়ে যাবেন। যদিও
আদালতের যে রায়টি হবার কথা ছিল সেই রায়টি আসলে একদিন পিছিয়ে আগামীকাল করা হয়েছে। তারা এই বিষয়টিও জানতে পেরেছে এবং জানার পরে তারা বলছে তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন, যে কোনো মূল্যে তারা তাদের দাবি আদায় করে যাবেন যতক্ষণ না পর্যন্ত প্রধান উপদেষ্টা কান পর্যন্ত না পৌঁছেছে, যতক্ষণ না পর্যন্ত প্রধান উপদেষ্টা এই বিষয়টাতে অবগত হয়ে কোনো পদক্ষেপ না নিচ্ছেন শপথ বাক্য পাঠ করানোর বিষয়ে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের কর্মসূচি পালন করে যাবে, কর্মসূচি জারি রেখে যাবে, তারা তাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন। তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে তারা এর জন্য দায় দিচ্ছেন, দায় দিয়ে তারা বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন। নির্বাচন কমিশন থেকে গেজেট পাস হবার পরেও এখনো পর্যন্ত ইশরাক হোসেন শপথ বাক্য পাঠ না করায় তারা এটাকে একটা ষড়যন্ত্র বলে মনে করছেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা ষড়যন্ত্র বলে তারা ধারণা করছেন এবং তারা যত দ্রুত সম্ভব যাতে করে ইশরাক হোসেন শপথ বাক্য পাঠ করেন এবং নগর ভবনে গিয়ে তার দায়িত্ব বুঝে নেন, সেই দাবি তারা জানিয়েছেন। আন্দোলনটি চলছে, বিভিন্ন মিছিল, বিভিন্ন স্লোগানে তাদের আন্দোলনটি এখনো চলমান রয়েছে, সকাল থেকে শুরু হয়েছে। তারা বলছেন যে তারা তাদের দাবি না মানা পর্যন্ত এই জায়গায় তারা ছেড়ে যাচ্ছেন না। আর পুলিশও একটা অবস্থা নিয়ে রেখেছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে। আশেপাশে যানবাহন বন্ধ, একটা স্থবির পরিবেশ বিরাজ করছে, কিন্তু তারা তাদের দাবি না মেনে এখন পর্যন্ত যাবার কোনো চিন্তা ভাবনা করছে না। ধন্যবাদ ফরহাদ। আমরা নিশ্চয়ই আরো খবর জানবো এই বিক্ষোভের। আমাদের আরেক সহকর্মী এরই মধ্যে যুক্ত হয়েছেন সুফিয়ান ফারাবি মৎস্য ভবনের আরেক প্রান্ত থেকে, আমরা তার কাছ থেকেও এই বিক্ষোভ কর্মসূচির খবর জানতে চাই। ফারাবি, যেমনটা হচ্ছে আমাদের আরেক সহকর্মী বলছিলেন যে ইশরাক হোসেনকে মেয়র পদে ঘোষণা না দেওয়া পর্যন্ত আসলে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন। এরই মধ্যে নিশ্চয়ই আপনি জানেন যে রিটের যে শুনানির তারিখ সেটা কিন্তু আগামীকাল সেটির সময় আছে, অর্থাৎ কালকে দেওয়া হবে রিটের আদেশ। এই বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া দিয়েছেন কিনা যারা এখানে বিক্ষোভ করতে এসেছেন? এবং স্বাভাবিকভাবেই যেহেতু মৎস্য ভবন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা এবং আশেপাশের নিরাপত্তার পাশাপাশি যান চলাচলও ব্যাহত হচ্ছে, এই খবর আমরা গত কয়েকদিন ধরে দেখছিলাম। আজকে সেরকম কোনো খবর আছে কিনা আপনার কাছে? প্রথমত আগামীকাল কী ধরনের কর্মসূচি আসবে সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো ঘোষণা আসেনি, তাদের মধ্যে এখন পর্যন্ত তেমন কোনো কর্মসূচি দেখতে পাইনি। তবে আজ কিন্তু ঢাকাবাসীর ব্যানারে যারা মেয়র পদে জনাব ইশরাক হোসেনকে, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দেখতে চাচ্ছেন, তারা কিন্তু পুরো ঢাকা শহরের অনেকটাই দখল করে নিয়েছেন এবং গত 6 দিন যাবৎ তারা কিন্তু একই দাবিতে তারা কর্মসূচি পালন করছেন এবং গত 6 দিন পর্যন্ত সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে কোনো ধরনের ভোগান্তি সৃষ্টি হয় এমন জায়গা থেকে তারা বিরত ছিলেন। তো আজকে কিন্তু তারা গতকাল সন্ধ্যায় যে ঘোষণা দিয়েছেন যে আজকে সকাল পর্যন্ত তারা আলটিমেটাম দিয়েছিলেন যে এর মধ্যে যদি এই বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসে তাহলে তারা আন্দোলনটাকে আরও আন্দোলনটাকে আরও জোরালো করবেন। এরই অংশ হিসেবে কিন্তু আজকে ঢাকার গুরুত্বপূর্ণ অংশগুলোতে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং আমরা কিন্তু দেখছি যে প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে কাকরাইল এলাকা থেকে শুরু হয়েছে এই অবস্থান কর্মসূচি এবং এটা কিন্তু এদিকটাতে ঈদগাহ ময়দান পর্যন্ত এসে পৌঁছেছে। অন্যদিকে এদিকে সেগুনবাগিচা, অন্যদিকে রয়েছে শাহবাগ মোড় পর্যন্ত। এভাবে কিন্তু ঢাকাবাসীর ব্যানারে বিভিন্ন যারা ইশরাক হোসেনকে যারা মেয়র হিসেবে দেখতে চাচ্ছেন তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং আজকে আমরা দেখেছি যে এই প্রখর রোদের মধ্যে তারা তাদের অবস্থান কর্মসূচি থেকে সরে যাননি, বরঞ্চ তারা খুবই উদ্দীপনার সঙ্গে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা বলছেন যে তারা একই সঙ্গে হচ্ছে স্থানীয় সরকার বিষয়ক যে উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার পদত্যাগের দাবি করছেন এবং একই সাথে তারা জনাব ইশরাক হোসেনকে, যিনি জনতার মেয়র হিসেবে তাদের কাছে গণ্য, তাকে যে কোনো মূল্যে তাকে দ্রুত সময়ের মধ্যে তাকে মেয়র হিসেবে শপথ পাঠ করাতে হবে এমন কথা তারা বলছেন। অন্যদিকে আমরা দেখছি যে জরুরি যেসব সেবা রয়েছে, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স এবং পুলিশের যে বিষয়গুলো রয়েছে সেগুলোতে কিন্তু দ্রুত যাতায়াতের ব্যবস্থা তারা করে দিচ্ছেন এবং এই ধরনের কোনো সমস্যা তৈরি হচ্ছে না। আজকে আমরা দেখেছি যে কাকরাইল মোড় থেকে শুরু করে ঈদগাহ পর্যন্ত পুরোটা জায়গায় অন্তত 2 থেকে 3 হাজার নেতাকর্মী এখানে জড়ো হয়েছেন। তারা কিন্তু বারবারই তারা বিভিন্নভাবে তারা বিভিন্ন জায়গায় তারা দাবি তুলছেন এবং তারা কিন্তু প্রত্যেকে বিক্ষোভের সাথে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। আগামীকাল কী ধরনের কর্মসূচি হতে পারে বা আগামীকাল তাদের অবস্থান কর্মসূচিতে থাকবে কিনা, নাকি তারা অন্য নতুন কোনো কর্মসূচি নিয়ে আসবেন, সেই বিষয়ে আমরা এখন পর্যন্ত তেমন কিছু জানতে পারিনি। আমরা এখানে অবস্থান করছি, আশা করি আমরা এই বিষয়টি জানতে পারবো এবং তখনই আমাদেরকে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। এই ছিল রাজধানীর মৎস্য ভবন থেকে আমার কাছে। অসংখ্য ধন্যবাদ সুফিয়ান ফারাবি।
ছড়াবে নিশ্চয়ই আমরা তখন বিক্ষোভ কর্মসূচির আরও খবর জানবো। দর্শক, আমাদের সহকর্মীরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপির নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার যে আন্দোলন করছে তার সমর্থকেরা সেই খবর নিয়ে যুক্ত ছিলেন। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের আদেশ হবে বৃহস্পতিবার। দ্বিতীয় দিনের শুনানি শেষে আদেশের এই দিন ঠিক করে আদালত। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী এবং দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে দ্বিতীয় দিনের শুনানি হয়েছে। ইশরাকের আইনজীবী বলেন, অসৎ উদ্দেশ্যে ব্যারিস্টার তাপসের পক্ষে এই রিট করা হয়েছে, যার কোনো আইনি ভিত্তি নেই। এর আগে গত 14 মে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে দেয়া রায় স্থগিতের পাশাপাশি তাকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। এছাড়া নির্বাচনী ট্রাইব্যুনালের বিরুদ্ধে রায় ঘোষণার প্রতারণা এবং জালিয়াতির অভিযোগ করে সংশ্লিষ্ট বিচারকদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়। তারা আসছে মূলত এখানে জনগণের বিরুদ্ধে আসছে হাইকোর্টে, সুতরাং আনকনস্টিটিউশনাল, ইলিগাল, তাদের বক্তব্যটা ইলিগাল, নট এন্টারটেনেবল, তাদের আমরা খারিজ হবে। আদালত আমাদের কথা শুনে, অভিভাবক শুনে আগামীকাল আবার সকালে আদেশের জন্য রেখেছে। হাইলি পলিটিক্যাল একটা সেন্সিটিভ ম্যাটারে সোমোটো কিছু করতে যান, হয়তো দেশের মানুষ ভাববে যে 5ই আগস্টের আগে যা হতো এখনো তাই হচ্ছে। আমরা চাই ইম্পার্শিয়াল জুডিশিয়ারি। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদেক। সৈকত, রিটের আদেশ নিয়ে আইনজীবীরা কি বলছেন এবং আদালতের কোনো পর্যবেক্ষণ আছে কিনা এই বিষয়ে? ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন এবং কায়সার কামাল তারা দুজনই ইশরাক হোসেনের আইনজীবী। আজকে আমরা ভেবেছিলাম হয়তো যেহেতু বেলা 12:30টায় আদেশের জন্য দিন ঠিক করা হয়েছিল বিচারপতি আকরাম হোসেন ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট ডিভিশন বেঞ্চে, এবং সবার প্রত্যাশা ছিল যে আজকে এই রায়টা হবে বা আদেশটা হবে যে রিটকারী যে রিট করেছিলেন যে ইশরাক হোসেনকে যাতে শপথ না পড়ানো হয় এবং তার পক্ষে যে নিম্ন আদালত বা নির্বাচন ট্রাইব্যুনাল যে আদেশটা দিয়েছিল তার সেই বিষয়ে যাতে আজকে একটা আদেশ, সেই আশাই ছিল। তবে আজকেও কিন্তু বেলা 12:30 যে আবার শুনানি শুরু হলো এবং শুনানিতে ইশরাকের পক্ষে মাহবুদ্দিন খোকন এবং ব্যারিস্টার কায়সার কামাল তারা দুজন শুনানি করেন এবং তাদের যে যুক্তি তারা দেখান যে যেহেতু যেই রিটকারী মামুনুর রশিদ তিনি একজন আইনজীবী, তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো ভোটার না, বা এই রিটটা করতে হলে যিনি আগের যে মেয়র বিজয়ী ছিলেন, যিনি আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার তাপস বা অন্য ওই এলাকার স্থায়ী বাসিন্দা, তারাই একমাত্র রিট করতে পারে এবং এই রিট এই মামুনুর রশিদের করার এখতিয়ার নাই। এরকমই যুক্তি কিন্তু গত 2 দিন ধরে বিএনপির পক্ষ থেকে ইশরাক হোসেনের আইনজীবী তারা দাবি করে আসছিলেন। অন্যদিকে রিটকারীর যে আইনজীবী মোহাম্মদ আলী তিনিও দীর্ঘ শুনানি করেছেন এবং তিনি দাবি করেছেন যে যেই প্রক্রিয়ায় নিম্ন আদালত বা নির্বাচনী ট্রাইব্যুনাল যে আদেশটা দিয়েছিলেন বা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেছিলেন সেটা যথাযথ আইন অনুযায়ী করা হয়নি, যথাযথ নিয়ম মানা হয়নি এবং যখন যেই মামলার যিনি আপিল করেছিলেন যে তার সেখানে যে যাদেরকে সাক্ষী করা হয়েছিল সেখানেও নানা ধরনের অনিয়মের যুক্তি তিনি তুলে ধরেছেন। সব মিলিয়ে যে 2 দিনের যে দীর্ঘ শুনানি হলো, আমরা ব্যারিস্টার মাহমুদুল খোকনের সাথে শুনানির মাঝখানে কথা বলেছিলেন। আমরা একটু জানতে পেরেছিলাম যে হয়তো আজকে একটা রুল দিতে চাচ্ছিলেন বিচারপতি আকরাম হোসেন বা দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট ডিভিশন বেঞ্চ, তারা একটা রুল দিতে চাচ্ছিলেন। বিএনপির পক্ষে ইশরাকের পক্ষে আদেশ চাচ্ছেন, রিটকারীর পক্ষে তারাও আদেশ চাচ্ছেন। সব মিলিয়ে এর জন্য কিন্তু আমাদের আরেকটা দিন অপেক্ষা করতে হবে। বৃহস্পতিবার কালকের জন্য আদেশের জন্য দিন ধার্য হয়েছে, হয়তো কালকে আবারও একটু শুনানি হবে, এরপরে হয়তো রায় দেবেন তানিয়া। সব মিলে কিন্তু আজকে এই আদালতের দিকে তাকিয়েছিল আমরা দেখতে পাচ্ছিলেন যে বিএনপির আইনজীবী পক্ষ থেকে। ধন্যবাদ সৈকত সাদেক। নিশ্চয়ই আমরা ফিরবো আবারও এই বিষয়ে কোনো খবর নতুন করে আপনার হাতে এসে পৌঁছলে। দর্শক, সহকর্মী সৈকত সাদেক ছিলেন আমাদের সাথে। সিইসি সহ 5 নির্বাচন কমিশনারের পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে ঘোষণা দেয় দলটি। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানান এনসিপি নেতারা। বিক্ষোভ সমাবেশে স্বাগত বক্তব্য দেন এনসিপির কলাবাগান থানার প্রতিনিধি মাসুম বিল্লাহ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে আদালতের রায়ের ভিত্তিতে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করায় ইসির ভূমিকার প্রতি ক্ষোভ প্রদর্শনের এই কর্মসূচি দিয়েছে এনসিপি।
কমিশন পুনর্গঠনের দৃঢ় দাবি জানাচ্ছি। আপনারা সকলে যার যার অবস্থান থেকে এই দাবির সাথে একাত্মতা পোষণ করে আমাদের আন্দোলনকে বেগবান করবেন। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে সহকর্মী ফারজানা আক্তার নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন। ফারজানা, যেটি আসলে জানতে চাই যে এনসিপির বিক্ষোভ কর্মসূচি, তারা বলছে যে প্রধান নির্বাচন কমিশনার সহ এই পুরো কমিশন পদত্যাগ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। সেই হিসেব করে আন্দোলন আজকে কতক্ষণ পর্যন্ত আসলে সময় গড়াবে বা আগামী দিনেও তাদের কি কর্মসূচি রয়েছে? আরেকটি বিষয় একটু আমাকে জানাবেন আমাদেরকে, সেটি হচ্ছে যে বিএনপি সমর্থিত যে মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে তো মেয়র উল্লেখ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এটি নিয়েও এনসিপি এক ধরনের আপত্তি তুলেছে। তারা কেন আপত্তি তুলেছে এবং কেন গেজেট প্রকাশের পরেও ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার সুযোগটি থাকছে না? আইনের কোনো ধরনের জটিলতা এখানে আছে কিনা, নাকি পুরোপুরি এটা আদালতের উপরে নির্ভর করছে? তানিয়া, এনসিপির যে বিক্ষোভ বেলা 12টায় শুরু হয়েছিল, সেই বিক্ষোভ আমরা দেখছি যে এখন পর্যন্ত চলছে এবং তারা সেই বিক্ষোভে যে নির্বাচন কমিশন পুনর্গঠনের পাশাপাশি ইশরাকের যে বিষয়টি বলেছিল মেয়র প্রার্থী, সেই ইশরাকের বিষয়ে এনসিপির যেই কথাটি বলছে সেটি হচ্ছে যে তাদের মতে যে একটি বিতর্কিত নির্বাচন যদি হয়, সে সময়ে সিটি কর্পোরেশন যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন বিতর্কিত হলে সেই বিতর্কিত নির্বাচনে আসলে এখন মেয়র কিভাবে হন এটি তারা প্রশ্ন করেছে এবং তারা বলেছে সেই নির্বাচন বিতর্কিত এবং তাদের দাবির এবং আপনি যে বিষয়টি বলছিলেন যে আইনি কোনো জটিলতা, সেই বিষয়ে কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনার ব্রিফ করেছিলেন। আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে আসলে ইশরাকের মেয়র হওয়ার বিষয়ে এখানে এনসিপি যে নির্বাচন কমিশনকে দোষারোপ করছে সেই বিষয়ে তারা কি বলবেন। এই বিষয়ে কিন্তু নির্বাচন কমিশন বলছে যে ইশরাকের রায়ের গেজেটের ইশরাকের বিষয়ে মেয়র হওয়ার বিষয়ে আদালতের যে রায় দিয়েছিল তারপর নির্বাচন কমিশন কেন স্বপ্রণোদিত হয়ে বিবাদী, যেহেতু নির্বাচন কমিশন বিবাদী, নির্বাচন কমিশন কেন সেই বিষয়ে কোনো হস্তক্ষেপ করেনি বা আদালতে আপিল করেনি। নির্বাচন কমিশন সেই বিষয়ে আমাদেরকে জানিয়েছে যে বিগত সময়ে যে এই যে রায় যে ইশরাকের বেলায় যে রায় হয়েছে, এরকম রায়ে আসলে নির্বাচন কমিশনের স্বপ্রণোদিত হয়ে কোনো ধরনের যে কোনো ধরনের কার্যক্রমের আসলে নজির নেই, তারা এমনটি বলছেন। এবং এখানে যে জটিলতা, নির্বাচন কমিশন বলছে যে তারা গ্যাজেট প্রকাশ করে দিয়েছে, এখানে নির্বাচন কমিশনের আর কিছুই করার নেই, নির্বাচন কমিশন যা করার সেটি করেছে। এবং এরপর আসলে এই যে গ্যাজেট প্রকাশের পর যে শপথ পড়ানোর বিষয়, সেটি কিন্তু আসলে সিটি কর্পোরেশন মেয়রের ক্ষেত্রে স্থানীয় সরকার কমিশন গঠন করে, স্থানীয় সরকার কমিশন করে থাকে। তবে এখন আমরা যেমনটি দেখছি ইশরাকের রায় বিষয়ে আদালতে একটি যে মামলা চলমান রয়েছে, সেইটি শেষ হলে হয়তো বা এটি সুরাহা হবে। এবং এনসিপি যে বিক্ষোভটি করেছিল সেটি হচ্ছে যে নির্বাচন কমিশন পুনর্গঠনের বিক্ষোভ, কারণ তারা বলছে নির্বাচন কমিশন যে নিয়োগ দেওয়া হয়েছিল 2022 সালের যে আইনে, সেই আইনটি ফ্যাসিবাদের সময়ের আইন, সেই আইন শেখ হাসিনার সময় করা হয়েছিল, সেই আইনে যেহেতু নির্বাচন কমিশনকে। ফারজানা, আপনি যেমনটা বলছিলেন যে গেজেট প্রকাশের পর আসলে শপথ পড়ানোর বিষয়টি পুরোপুরি কিন্তু স্থানীয় সরকারের বিষয় থাকে, এখানে নির্বাচন কমিশনের আসলে সেখানে তেমন কিছু করবে না। কিন্তু যে বিষয়টি আসলে জানার আছে যে এনসিপি যে অভিযোগটি করছে যে এটি স্বপ্রণোদিত হয়েই নির্বাচন কমিশন গেজেটটি প্রকাশ করেছে, এটি তো কোর্ট থেকে বা এটি আদালত থেকে তো তাকে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেবার যে নির্দেশনা এসেছে, সেখানে তো এই বিষয়টা কি বলা ছিল যে এই শপথ গ্রহণের বিষয়টি নির্বাচন কমিশন অথবা নির্বাচন কমিশনকে করতে হবে, নাকি শুধু গেজেট প্রকাশ করেই মেয়র হিসেবে তাকে ঘোষণা দেওয়া হবে? সেই নির্দেশনায় আসলে কি উল্লেখ করা ছিল? আদালত থেকে ইশরাক হোসেনের মেয়র হিসেবে ঘোষণা দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশনের কাছে যেই রায়ের কপি এসেছিল, আমরা যেমনটি দেখেছিলাম সেখানে আসলে বলা হয়েছিল যে আদালতের রায়ের পর 10 কার্য দিবসের মধ্যে ইশরাক হোসেনের গ্যাজেট প্রকাশ করতে হবে এবং নির্বাচন কমিশন কিন্তু সেটি করেছে, গ্যাজেট প্রকাশ করেছে। সেখানে আসলে শপথের বিষয়ে কিছু আমরা দেখিনি এবং নির্বাচন কমিশন যেটি বলছে যে আদালতের নির্দেশ অনুযায়ী তারা গ্যাজেট প্রকাশ করেছে, তারা তাদের কাজ সম্পন্ন করেছে, এখানে ইসির আসলে কিছু করার নেই। এবং পাশাপাশি তারা বলছে এনসিপি যেটি দাবি করছে যে নির্বাচন কমিশন কেন স্বপ্রণোদিত হয়ে আদালতের, এখানে আসলে নির্বাচন কমিশনের কিছু করবার নেই, এটি আদালত থেকেই গেজেট প্রকাশের নির্দেশনা আছে এবং ছিল, সেই হিসেবটি শুধু নির্বাচন কমিশন সেটি পুরোপুরি কার্যকর করেছে। নিশ্চয়ই আবারও এনসিপির আন্দোলনের খবর নিয়ে আপনার সাথে যুক্ত হব। অসংখ্য ধন্যবাদ আপনাকে এখনকার মতো যুক্ত হওয়ার জন্য।
রাজনৈতিক বিষয় ও এনসিপির বিক্ষোভ নিয়ে নির্বাচন কমিশনে কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। স্থানীয় সরকার নির্বাচন নাকি জাতীয় সংসদ আগে হবে সেই সিদ্ধান্ত ইসি নয় বলেও জানান তিনি। বুধবার নির্বাচন কমিশনের এক বৈঠক শেষে কথা বলেন এই কমিশনার। তিনি জানান, ভোটকেন্দ্র স্থাপন নীতিমালায় ডিসি এসপিদের রেখে যে কমিটি করা হয়েছিল 2024 নির্বাচনের আগে সেই কমিটি বাতিল করা হয়েছে। এটি ইসির অধীনে এনে খসড়া নীতিমালা সংশোধনীর নীতিগতভাবে অনুমোদন করেছে কমিশন। এছাড়া নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে বলেও জানান সানাউল্লাহ। আজকে অনুমোদন করা হয়েছে, এগুলো এই অবস্থাতেই থাকবে, কারণ এটার সাথে আরও কিছু ইনিশিয়েটিভ জড়িত আছে, সংস্কার কমিশন, ঐক্যমত কমিশন ইত্যাদির বিষয়গুলো আছে, যাতে করে ওখান থেকে যদি আবার কোনো আইনি কোনো পরিবর্তন হয় তার সাথে এটা সামঞ্জস্য রেখে এই বিধিমালাগুলো যথাসময়ে প্রবর্তন। এটা তো কন্টিনজেন্ট, আমাদেরকে তো একটা সম্যক সময় পর্যন্ত অপেক্ষা করতেই হবে। জুলাই গণঅভ্যুত্থানের পর নির্বাচন কমিশনের নিবন্ধন প্রত্যাশী অধিকাংশ দলই নিবন্ধনের ন্যূনতম শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। কিন্তু কিছু দলের নেই দলীয় কার্যালয়, আবার কার্যালয় থাকলেও সেখানে তালা ঝুলছে। আর যাদের কার্যালয় আছে তারা পূরণ করেনি নিবন্ধনের বেশ কিছু শর্ত। একসাথে এত দলের মাথাচাড়া দিয়ে ওঠায় নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের ইঙ্গিত দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিস্তারিত ফরাদ ইবনে মালিকের প্রতিবেদন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন জমা দিয়েছে 65টি দল, যেখানে কমিশনের নিয়ম অনুযায়ী অন্তত 50টি দলই পূরণ করতে পারেনি নিবন্ধনের ন্যূনতম শর্ত। দলের নাম বাংলাদেশ বেকার মুক্ত পরিষদ। পল্টনের এক ভবনে দলীয় কার্যালয়ের ঠিকানা থাকলেও গিয়ে দেখা যায় তাতে ঝুলছে তালা। এমন ঘটনা ঘটেছে গণতান্ত্রিক নাগরিক শক্তির বেলায়ও। আর গণ অভিযাত্রার দলের কার্যালয় কাগজপত্রে মতিঝিলের শরীফ ম্যানশনে, কিন্তু এই ভবনের কোথাও সেই দলের কার্যালয় পাওয়া যায়নি। ফোন দিলে জানা যায় তারা এখনো কার্যালয় নেননি। 6 তলার জন্য ওয়েট করতেছিলাম আর কি, সবকিছু 6 তলায় হচ্ছে যে খালি হবে, এই জন্য ওইখানে শিফট করবো অস্থায়ী কার্যালয় থেকে স্থায়ী ইয়াতে। তাহলে আপনাদের এখন অফিস নাই? আছে, আমরা অস্থায়ীভাবে বসতেছি, নেম প্লেট লাগাই নেই। কার্যালয় থাকলেও অনেকেরই আবার নেই কার্যক্রম, মানেননি নিবন্ধনের ন্যূনতম শর্ত। টোটাল নির্বাচন কমিশনের যতগুলো শর্ত রয়েছে A to Z, মানে উপজেলা কমিটি, জেলা কমিটি, গঠনতন্ত্র, সমাবেশ, মিটিং, মিছিল, ইভেন তাদের যত শর্ত, সকল শর্ত মেনে আমরা নির্বাচনের কমিশনে আমরা সাবমিট করব। কিন্তু আমরা এখন পর্যন্ত ফুলফিল সাবমিট করে স্বীকার করছি, কারণ আমরা সময় চেয়েছি। মোটামুটি যা হয়েছে এর মধ্যে পাইলে তো পাইলাম, না পাইলে অত কিছু নাই, যেটা পাইতেই হবে না। আমি কি মাথা বাড়িতে যাবো নাকি কারো? যদি ওনারা মনে করে যে হ্যাঁ আমাকে দেওয়া দরকার বা আমি দিলে জনগণের জন্য কিছু করতে পারবো, দিবে। তবে এর মাঝেও কিছু দল দাবি করছে শর্ত পূরণের। 1/3 উপজেলা থাকতে হবে, 1/3 জেলা থাকতে হবে, কমিটি থাকতে হবে, কার্যালয় থাকতে হবে, একটা কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে এবং রাজনৈতিক দলের নামে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। তো ইনশাল্লাহ আমরা সবগুলো ক্রাইটেরিয়াই ফিল আপ করে নির্বাচন কমিশনে জমা দিয়েছি। 2 নম্বর খ ধারাতে আছে যে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনার যে 5% ভোট যদি পায় দলীয় প্রতীক দিয়ে, সেই তাকে নিবন্ধন দেবে। আমি তো এই ক্যাটাগরিতে গেছি, 5% ক্যাটাগরিতে। হঠাৎ করে সব দলের নিবন্ধনে আগ্রহী হয়ে ওঠাকে সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের ইঙ্গিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কোনো কারণে যদি অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে যেন কোনো প্রশ্ন না উঠে, সেটা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য হয়তো সরকারের কৌশল হতে পারে, গোয়েন্দা সংস্থা দিয়া হয়তো এই দলগুলোকে উদ্বুদ্ধ করতে পারে আর কি। 2 নম্বর হইতে পারে ডিলেইং ট্যাকটিক্স আশ্রয় নিতে পারে নির্বাচনটাকে পিছানোর জন্য। নিবন্ধন পাওয়ার মধ্য দিয়ে এসব রাজনৈতিক দল যেন নির্বাচনকে কোনোভাবে বিতর্কিত না করতে পারে, এ ব্যাপারে কমিশনকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা। সংস্কার অধ্যাদেশ বাতিল ও এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে 5 দফা কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে সংবাদ সম্মেলনে দাবি দাওয়া ও কর্মসূচি তুলে ধরা হয়। এ সময় এনবিআর এর সব পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। আন্দোলনে যোগ দেন এনবিআর সদস্যরাও। এ সময় 22 মে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান এবং সারা দেশে অবস্থান কর্মসূচি, 24 ও 25 মে কাস্টমস হাউস ব্যতীত সব দপ্তরে কর্মবিরতি এবং 26 মে থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতি ঘোষণা দেন তারা। দর্শক, এই মুহূর্তে আমরা সচিবালয়ে যেতে চাই, সেখানে বাণিজ্য উপদেষ্টা কথা বলছেন গণমাধ্যম কর্মীদের সামনে। আমরা যুক্ত হচ্ছে সেখানে। কোনো রকম পশু ক্রয় বিক্রয় না হয় সেটা ব্যবস্থাপনা নিয়ে আমরা কথা বলেছি। আমরা
কথা বলেছি যে যে বাজার থেকে যে যে হাসিল বলে না, হাসিল যেটাকে উত্তোলন করা হয় সেটাকে যেন 5% থেকে কমানো যায়, সেই একটা প্রচেষ্টা নিয়ে আমরা আলোচনা করেছি। এছাড়া মূলত সরবরাহ এবং চাহিদার ভিত্তিতে যে আমরা যেন উপযুক্ত ব্যবস্থাপনার জন্য যে ধরনের প্রাসঙ্গিক পদক্ষেপগুলো আমাদের নেওয়া দরকার আছে, এই পদক্ষেপগুলো নিয়ে আমরা বিশদ আলোচনা করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। এবং আমাদের প্রয়োজনে আমাদের যদি বাজার ব্যবস্থাপনার উদ্দেশ্যে মূল্য নিশ্চিতকরণের উদ্দেশ্যে যদি মনে হয় যে কাঁচা চামড়া সরাসরি রপ্তানি করে দেওয়ারও যদি প্রয়োজন হয় আমরা করে দিব, কিন্তু আমরা কোনোভাবেই চাই না। সরকার, মাননীয় প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন আমরা চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিত করতে পারি, যদিও তা বাজার ব্যবস্থার উপরেই নির্ভর করে, বাট আমাদের সকলের সামগ্রিক প্রচেষ্টা যে উপযুক্ত মূল্য নির্দিষ্টকরণ। আমি এখন মৎস্য পশু সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রাণী সম্পদ উপদেষ্টা মহোদয়কে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব। দর্শক, আসছে পবিত্র ঈদুল আজহার নানা বিষয় নিয়ে বাণিজ্য উপদেষ্টা কথা বলছিলেন গণমাধ্যম কর্মীদের সামনে। আমরা সেখানে এতক্ষণ যুক্ত ছিলাম। দুর্নীতির মামলায় 3 বছরের সাজার বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য বৃহস্পতিবার দিন ঠিক করেছে হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। এর আগে জুবাইদা রহমানকে জামিন দেওয়া হয়, অর্থদণ্ড স্থগিত করা হয়েছে। 2023 সালের 2 আগস্ট তারেক রহমানের 9 বছর কারাদণ্ড এবং তার স্ত্রী জুবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। গেল বছরের 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর গত 4 নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জুবাইদা রহমানের সাজা স্থগিত করে। 17 বছর পর গত 6 মে দেশে ফিরে সাজা বাতিল চেয়ে তিনি আপিল করেন। 587 দিনের বিলম্ব মওকুফ করে আপিল মঞ্জুর করে হাইকোর্ট। 28 মের মধ্যে টিএনজেড, মাহবুব গার্মেন্টস সহ কর্মীদের বকেয়া বেতন পরিশোধ না করলে এসব কারখানার মালিকদের আটক করা হবে বলে হুঁশিয়ার দিয়েছেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাকাওয়াত হোসেন। সকালে সচিবালয়ে আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে নিরাপদ নৌ চলাচল ও যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিতে আয়োজিত সংবাদ সম্মেলনের শেষে এমন হুঁশিয়ারি দেন তিনি। এরই মধ্যে 5 জন মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এবং কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান উপদেষ্টা। এছাড়া ঈদে যাত্রীদের নিরাপত্তায় প্রতিটি লঞ্চে অস্ত্রধারী 4 জন করে আনসার থাকবে ও প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বলেন, যাত্রীদের সুবিধার্থে নৌপথে বাল্কহেড ঈদের আগে ও পরের 3 দিন করে চলাচল বন্ধ থাকবে। দর্শক, এই মুহূর্তে আমরা যেতে চাই ফরেন সার্ভিস একাডেমিতে। সেখানে নিরাপত্তা উপদেষ্টা কথা বলছেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি। জাতিসংঘের মহাসচিব তিনি এসেছিলেন মার্চ মাসে এবং তিনি দ্ব্যর্থহীনভাবে বলে গেছেন যে এই সমস্যার সমাধান কেবলমাত্র মিয়ানমারের রোহিঙ্গাদের প্রত্যাবাসন। তৃতীয় যে কাজটি আমাদের সামনে ছিল সেটা হচ্ছে প্রত্যাবাসনের প্রথম যে পদক্ষেপ, মানে কারা ফেরত যাবেন সেটা, সেই সম্পর্কে একটা মায়ানমার সরকারের থেকে সিদ্ধান্ত নিয়ে আসা। 2017 সালে বাংলাদেশের সঙ্গে মায়ানমার চুক্তি স্বাক্ষরিত হয় এবং তারপর পরে আমরা 8 লক্ষ রোহিঙ্গাদের নাম কয়েক দফায় মায়ানমার সরকারের কাছে পাঠাই ভেরিফিকেশনের জন্য। গত 8 বছর ধরে এই ভেরিফিকেশনের ব্যাপারে কোনো অগ্রগতি আমরা দেখতে পাইনি। গত ফেব্রুয়ারিতে মায়ানমার জান্তা প্রধানের স্পেশাল এনভয়, তার সঙ্গে আমার দ্বিপাক্ষিক বৈঠক হয় এবং তাতে তারা প্রথমবারের মতো ইঙ্গিত করেন যে এই 8 লক্ষ রোহিঙ্গাদের মধ্যে 2.5 লক্ষের ভেরিফিকেশনের কাজ তারা সম্পন্ন করেছেন এবং এর মধ্যে 1,80,000 তারা প্রত্যাবাসনযোগ্য হিসেবে নির্ণীত করেছেন। আর বাকি 70,000-এর সমস্যা ছিল ছবি এবং
কিছু তথ্য নিয়ে সেগুলো তারা আমাদের সঙ্গে বসে নিরসন করবেন। এই সিদ্ধান্তটি বিমস্টেক বৈঠকের গত মাসে আমি এবং মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী যৌথভাবে এটা আমরা অ্যানাউন্স করি। এর ফলে আমরা প্রত্যাবাসনযোগ্য রোহিঙ্গাদের প্রথম তালিকা লাভ করি। সুতরাং আমরা 3টা কাজ গত 7-8 মাসে সম্পন্ন করেছি, যেটা আগের 7 বছরে হয়নি। এগুলো ছিল প্রত্যাবাসনের জন্য অত্যন্ত জরুরি কাজ। এরপর হচ্ছে প্রত্যাবাসন প্রক্রিয়া, আপনি কিভাবে পাঠাবেন, এবং সেখানে আপনাকে যে বাস্তবতাটা আমরা মুখোমুখি হয়েছে সেটা বিচার করতে হবে। সেটা হচ্ছে মায়ানমার সরকারের দখলে প্রায় 90% রাখাইন আর নেই। এটার অধিকার নিয়ে নিয়েছেন আরাকান আর্মি, এবং আরাকান আর্মি এবং সেই সাথে মায়ানমার সরকারের সঙ্গে আলোচনা করি এই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা সম্ভব। সেই আলোচনা আমরা একই সমান্তরালে চালু করেছি, আলোচনা চলছে। আমাদেরকে আরাকান আর্মি সুস্পষ্টভাবে বলেছে যে রোহিঙ্গাদের ফেরত নেওয়াটা তাদের একটা প্রিন্সিপাল পজিশন। একই কথা আমাদেরকে মায়ানমার সরকারও উল্লেখ করেছেন। যে কথাটি আমাদেরকে আরাকান আর্মি বলেছে তা হলো পরিস্থিতি অনুকূল হলে তারা এই প্রত্যাবাসনের উদ্যোগ নেবেন। আপনারা জানেন আরাকানের যুদ্ধাবস্থা এখনো নিরসন হয়নি, এবং এই বিষয়ে আমরা দুপক্ষের সঙ্গে কথা বলেছি এবং আমরা কিছু অগ্রগতি অর্জন করেছি। একই সঙ্গে আমরা দেখেছি মায়ানমারে, বিশেষ করে রাখাইন অঞ্চলে এক ব্যাপক খাদ্যাভাব, ওষুধের অভাব, এবং এবং ইউএনডিপি রিপোর্ট অনুযায়ী সেখানে এক ধরনের মানবিক সংকট, ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে। আমাদের একটা আশঙ্কা হচ্ছে এই অবস্থাতে খাবার না পেয়ে, ওষুধ না পেয়ে লোকজন চলে আসতে পারে, বিশেষ করে রোহিঙ্গারা যারা সবচেয়ে ভালনারেবল অবস্থায় আছেন, তাদেরই আবার চলে আসার প্রবণতা বেশি হতে পারে। আমরা ইতিমধ্যে 12 লক্ষ রোহিঙ্গার ভার বহন করছি প্রায় 8 বছর ধরে। আমরা আমাদের সীমার বাইরে চলে এসেছি, আমার এই ভার ধারণের যে সীমা তার বাইরে চলে এসেছি, এবং অতিরিক্ত কোনো শরণার্থী অ্যাকসেপ্ট করা আমাদের জন্য সম্ভব নয়, এবং আমরা সেটা করতে চাই না। দ্বিতীয়ত, খাদ্য সংকটে রাখাইন সম্প্রদায়ের লোকজনও বিভিন্ন সময়ে আমাদের সীমান্তে এসে খাদ্য এবং ঔষধের সহায়তা চেয়েছেন, এবং তারা যদি আসা শুরু করেন তাহলে তো বিরাট এক সংখ্যায় নতুন ধরনের শরণার্থীর মুখোমুখি আমাদের হতে হবে। আমরা সেটা অ্যাভয়েড করতে চাচ্ছি। জাতিসংঘ কার্যক্রম যেটা মায়ানমারে চলছে সেটা রাখাইনে আর চলা সম্ভব নেই, কারণে যে যুদ্ধাবস্থার কারণে মানবিক যে কোনো প্রকার ত্রাণ রাখাইনে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। আপনারা জানেন জাতিসংঘ মহাসচিব গত মার্চ মাসে বাংলাদেশে এসে আমাদেরকে বললেন যে আমরা রাখাইনে ত্রাণ সাহায্য দিতে পারি কিনা। আমরা বিষয়টি বিবেচনা করছি, কিন্তু এতে বেশ কিছু আবশ্যকতা আছে। প্রথম কথা হচ্ছে যে যেগুলো জাতিসংঘই
জাতিসংঘের তরফ থেকে আরাকান আর্মিকে জানানো হয়েছে যে এই সাহায্য বা সহযোগিতা এটা প্রাপ্তির ব্যাপারে বা বিতরণের ব্যাপারে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি, মানে কাউকে এর থেকে বঞ্চিত করা যাবে না। দেয়ার উইল বি নো ওয়েপেনাইজেশন অফ এইড, এটা কোনো যুদ্ধের কাজে ব্যবহার করা যাবে না। আর আমাদের তরফ থেকে আমাদের শঙ্কা হচ্ছে এই যে আরাকানে যে নতুন যে অ্যাডমিনিস্ট্রেটিভ পলিটিক্যাল অ্যান্ড সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট তৈরি হচ্ছে, আমরা তাতে রোহিঙ্গাদের অংশগ্রহণের চিহ্ন দেখছি না। আমরা আরাকান আর্মিকে সরাসরি বলে দিয়েছি যে এখন যে অবস্থা আছে, যে ছবিটা আমরা দেখছি আরাকান প্রশাসনের, সেটা হচ্ছে এথনিক ক্লিনজিং হয়ে গেলে যা হতো। আমরা কোনো ধরনের এথনিক ক্লিনজিং আমরা সহ্য করব না। তারা যদি এক্সক্লুসিভলি রাখাইনদের নিয়ে মানে রাজ্য পরিচালনা করতে চায়, তাহলে সেটা হবে একটা অ্যাপারথাইড রাষ্ট্র, সেটা আমরা মেনে নিতে পারি না। তাদেরকে এই মতগুলো বলা হয়েছে, আমরা আশা করছি যে তারা এর সদুত্তর দেবে। আমরা এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান করতে চাই। বাংলাদেশ মনে করে এই সমস্যার একমাত্র সমাধান হচ্ছে রোহিঙ্গাদের রাখাইনে তথা মায়ানমারে প্রত্যাবাসন করা। আমরা এই কাজটি করার সকল অপশনে আমাদের টেবিলে থাকবে। আমরা সর্বপ্রযত্নে এবং আমাদের সকল কূটনৈতিক এবং অন্যান্য সামর্থ্য দিয়ে এই সমস্যার সমাধান করার প্রচেষ্টা করব। আমি জানি মায়ানমারে জাতিসংঘের সাহায্য নিয়ে বাংলাদেশে একটা করিডোর দেওয়ার কথা যে গুজবটা উঠেছে, আমি দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি, করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয় নাই এবং কারোর সঙ্গে কথা হবে না। করিডোরের ব্যাপারটা বুঝতে হবে। করিডোর হচ্ছে একটা ইমার্জেন্সির সময় এক দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা। আমরা এখানে কাউকে সরাচ্ছি না। আমরা যেটা করছি, যেহেতু আরাকানে কোনো সাহায্য সহযোগিতা এইড এর উপকরণ অন্যান্য সাপ্লাই রুট দিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না, জাতিসংঘ। দর্শক, ফরেন একাডেমিতে নিরাপত্তা উপদেষ্টা মানবিক করিডোর এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে ব্রিফিং করছিলেন এবং সেখানে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন মানবিক করিডোর নিয়ে কারোর সাথেই বাংলাদেশের কোনো কথা হয়নি এবং হবেও না। নিশ্চয়ই এই বিষয়ে বিস্তারিত আমাদের সহকর্মী আরও তথ্য জানাতে পারবেন। ভারতের ছত্তিশগড়ে দেশটির নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে 26 মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। টানা 50 ঘণ্টা ধরে নিরাপত্তা বাহিনীর সাথে নারায়ণপুর বিজাপুর সীমান্ত এলাকায় মাওবাদীদের বন্দুকযুদ্ধ চলছে। ছত্তিশগড়ের নারায়ণপুরের জেলার কয়েকদিন আগে নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু হয়। এর আগে মধ্য ভারতের ছত্তিশগড় এবং তেলেঙ্গানা রাজ্যের সীমান্তে মাওবাদী বিদ্রোহীদের ধরতে নিরাপত্তা বাহিনী 21 দিন ধরে অভিযান পরিচালনা করে। এই অভিযানে মোট 214টি নাকশাল আস্তানা এবং বাংকার ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তল্লাশির সময় শত শত বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়। এই অভিযানে অংশ নিয়েছে নিরাপত্তা বাহিনীর অন্তত 26,000 সদস্য। ভারতের মধ্যাঞ্চল এবং পূর্বাঞ্চলে কয়েক দশক ধরে সশস্ত্র গেরিলা সংগ্রাম করে আসছে মাওবাদীরা। সরকারি বাহিনীর সাথে প্রায় সময় তাদের সংঘর্ষ হয়, এতে উভয় পক্ষে হতাহতের ঘটনা ঘটে। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।